প্রিয় শিক্ষার্থী, সকলে ভালো আছো? আমি আশা করি তোমাদের কৃপায় ভালো আছি। আমি সুনীতি সর্দার, সিনিয়র প্রভাষক, ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ, কালীগঞ্জ, সাতক্ষীরা। আজ আমি উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে তাপগতিবিদ্যা এই চ্যাপ্টার থেকে এর আগে একটা ক্লাস নিয়েছি, আজকে তার একটা ক্লাস নিব। সেখান থেকে নিব সিস্টেম, তাপীয় যে সিস্টেম, তারপরে তাপগতিবিদ্যার প্রথম সূত্র আর তাপগতীয় প্রক্রিয়া আছে। আমাদের অনেকগুলো প্রক্রিয়া আছে, তার মধ্যে তোমাদের বইয়ে আছে 4টা প্রক্রিয়া। সেই প্রক্রিয়া সম্পর্কে একটু আলোচনা করব। চলো শিক্ষার্থী, আমরা মূল ক্লাসে যাই। আমি জানতে সিস্টেম বা তাপীয় সিস্টেমটা কি? সিস্টেম বা ব্যবস্থা কি জিনিস? সেটা হচ্ছে আমরা যে এই যে পরিবেশ জগতে, এই জগতের কিছু অংশ, একটা নির্দিষ্ট অংশ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়। এই নির্দিষ্ট যে অংশটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয় সেটাই হচ্ছে সিস্টেম। তাহলে সিস্টেমটা কি বলা হলো? যে আমাদের জড় জগতে যে নির্দিষ্ট অংশ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয় সেটাই হচ্ছে আমাদের সিস্টেম। এই সিস্টেম আবার কয়েক প্রকার আছে, তার মধ্যে আমরা এটা জানবো। একটা হচ্ছে ওপেন সিস্টেম বা খোলা সিস্টেম, আর একটা হচ্ছে ক্লোজ বা বদ্ধ সিস্টেম, আর একটা হচ্ছে তোমার বিচ্ছিন্ন আইসোলেট সিস্টেম। এই 3 ধরনের সিস্টেম। তা আমাদের ওপেন বা হচ্ছে তোমাদের যে খোলা উন্মুক্ত বা খোলা সিস্টেম, উন্মুক্ত বা খোলা সিস্টেমটা কি? প্রথম বললাম ওপেন বা উন্মুক্ত। উন্মুক্ত সিস্টেম, উন্মুক্ত সিস্টেমটা কেমন? উন্মুক্ত সিস্টেম হচ্ছে তোমাদের পরিবেশের থেকে আমরা শক্তি এবং ভর দুটোই আদান প্রদান হতে পারবে, সেটাই হচ্ছে উন্মুক্ত সিস্টেম। কেমন? আমরা চুলার উপরে একটা পাতিলে যদি পানি ফুটাই তাহলে কেমন হয়? এখানে চুলা, এই চুলার উপরে একটা আমাদের পাতিল আছে, এরকম পাতিলে আমাদের পানি আছে, এখানে পানি। এবার আমরা এখানে হিট দিচ্ছি, এখান থেকে আমরা হিট দিচ্ছি, তাপ দেওয়া হচ্ছে। তাহলে তাপ দিলে কি হবে? তাপ দিলে আমাদের আবার উপর থেকেও আমরা আবার পানি দিতে পারবো। খোলা যেহেতু তাহলে কি পানি তাহলে কি হচ্ছে? এদিকে তাপ দিচ্ছি, তাপ আসলে বের হয়ে যাচ্ছে, আবার পানি দিচ্ছি, তাহলে আমাদের কি হচ্ছে? তাহলে আমাদের এখান থেকে শক্তিও, এনার্জি ভিতরের দিকে যাচ্ছে, আবার এনার্জি বাইরে বের হয়ে যাচ্ছে। আবার ভরও আমার কি করছে? ভর বের হতে পারছে, আবার বাইরে দিকে যেতে পারছে। এই যে সিস্টেমটা, সেই সিস্টেমটা হচ্ছে উন্মুক্ত সিস্টেম। মানে আমাদের চুলায় একটা পাতিল, খোলা পাতিলে যদি পানি দিয়ে তাপ দিই তাহলে কি আমাদের শক্তি দেওয়া হচ্ছে, আবার কিছু পরে আবার পানি দিলাম তাহলে কি আগে ছিল, আবার ভর আমাদের দেওয়া হচ্ছে। তাহলে ভরের কোনো পরিবর্তন এখানে হচ্ছে না। তাহলে আমাদের ভরও দিতে পারছি, তাপ শক্তি দিতে পারছি, বা তাপ শক্তি বের হয়ে যেতে পারছে, তাপমাত্রায় হয়ে বিকিরণ করতে তাপ বের হয়ে যেতে পারছে। তাহলে এই যে সিস্টেমটা, এই সিস্টেম হচ্ছে আমাদের উন্মুক্ত সিস্টেম বা ওপেন সিস্টেম। আরেকটা হচ্ছে বদ্ধ বা খোলা সিস্টেম, ওপেন ক্লোজ। 2 হচ্ছে বদ্ধ সিস্টেম। বদ্ধ সিস্টেমটা কেমন? বদ্ধ সিস্টেমটা হচ্ছে পরিবেশ থেকে সে তাপ গ্রহণ করবে, আবার তাপ বিকিরণ করবে, কিন্তু ভরের কোনো আদান প্রদান হবে না। কেমন? আগের মতন আমাদের এখানে একটা পাতিল আছে, এই পাতিলে এবার ঢাকনা দিয়ে দিলাম, পাতিলটায় আমরা ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে আমাদের এখানে পানি আছে, দিয়ে এবার আমরা কি করবো? এনার্জি দিব বা তাপ দিব, এনার্জি দিচ্ছি, এখানে তাপ প্রয়োগ করা হচ্ছে। আর ভর কি করা হচ্ছে? ভর আর দিব না, আমরা ভর আর দেব না, যা রেখেছিলাম পানি সেটাই, আর এখানে আমরা পানি ঢালবো না। তাহলে সেক্ষেত্রে কি হবে? আমরা যখন তাপ দিব, তাপটা কি হবে? এখান থেকে রেডিয়েশন থেকে বের হয়ে যাবে। যখন পাতিলটা গরম হয় না, গরম হলে কি হচ্ছে? তাপ আমাদের
বা শক্তি রেডিয়েশন আকারে বের হয়ে যেতে পারছে, কিন্তু ভর কি সে আর যেতেও পারছে না, বেরোতেও পারছে না। এটাই হচ্ছে আমাদের ক্লোজ বা বদ্ধ সিস্টেম। তাহলে আমাদের বদ্ধ সিস্টেমটা আবার বলি, যখন পরিবেশের থেকে শুধুমাত্র শক্তির আদান প্রদান হবে, ভরের কোনো আদান প্রদান হবে না, সেটাই হচ্ছে আমাদের ক্লোজ সিস্টেম। আরেকটা হচ্ছে আমাদের বিচ্ছিন্ন বা আইসোলেটেড সিস্টেম। বিচ্ছিন্ন সিস্টেমটা কি? বিচ্ছিন্ন সিস্টেম সেটা আমরা থার্মোফ্লাক্স দেখছি অনেক, আমরা পানি গরম করে রাখা হয়, সেটা কি হয়, আমরা যে থার্মোফ্লাক্সে পানি গরম করে রাখার পরে কি হচ্ছে, ওই পানিটা আমাদের গরম থাকে, তাহলে কি ওখান থেকে আমরা আর কোনো তাপ দেই না। তাহলে বিচ্ছিন্ন সিস্টেমে আমরা থার্মোফ্লাক্সের ভিতরে কি করব, উপরেও আমাদের একটা অপরিবাহী পদার্থ দিয়ে ঢাকনা দিয়ে আটকানো থাকে, বাইরের চারপাশেও আমাদের আটকানো থাকে। তাহলে ওখানে কি হচ্ছে, শক্তি আমাদের ভিতরে যেতেও পারছে না, আবার বেরোতেও পারছে না, ভরও যেতেও পারছে না, বেরোতেও পারছে না। এই যে সিস্টেমটা, সেই সিস্টেম হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম। তাহলে আমাদের সিস্টেম তিন ধরনের: উন্মুক্ত সিস্টেম, বদ্ধ সিস্টেম, বিচ্ছিন্ন সিস্টেম। আসো প্রিয় শিক্ষার্থী, আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি জিনিস সেটা আমরা একটু শিখব আর ব্যাখ্যা করব। বিজ্ঞানী জুল টানার মতে বলছেন কি, যদি আমাদের তাপ সম্পূর্ণ কাজে পরিণত হয়, আবার কাজ বা যদি কাজ সম্পূর্ণ তাপে পরিণত হয়, তখন আমাদের কি হবে, তখন কাজ এবং তাপ পরস্পর সমানুপাতিক। কাজ যদি আমাদের W হয় আর তাপ যদি কিউ হয়, তাহলে এরা পরস্পর সমানুপাতিক। এটা কি বলছেন বিজ্ঞানী জুল। উনি কি বলেছেন, আমাদের যদি কাজ সম্পূর্ণ তাপে বা তাপ সম্পূর্ণ কাজে পরিণত হয়, তাহলে কাজ এবং তাপ পরস্পর সমানুপাতিক। এটা সমানুপাতিক করে দিলে আমরা কি পাই, W = J/Q। J কে যান্ত্রিক তুল্যাঙ্ক বা হচ্ছে যান্ত্রিক সমতাও বলা হয়। এটা জুল এককে যদি আমরা ক্যালোরি, আমাদের যদি কাজের একক, দেখো J= আমরা লিখতে পারি কি W/Q। কাজের একক যদি জুল আর তাপের একক যদি ক্যালোরিতে লেখা হয়, ক্যালোরি এককে লেখা হয়, তাহলে যে মান আসবে 4.2 জুল পার ক্যালোরি। এটা কি বলা হচ্ছে, ডব্লিউ একক মানে কাজের একক জুল আর তাপের একক ক্যালোরি এককে লেখা হয়, তাহলে আমাদের তাপের যান্ত্রিক সমতা বা যান্ত্রিক তুল্যাঙ্ক সমান আমরা পাবো 4.2 জুল পার ক্যালোরি। আর যদি আমরা এটাকে দুটোই জুল একক, যেহেতু কাজ শক্তি, তাপ হচ্ছে আমাদের শক্তি, তাহলে কাজ করার শক্তি, দুটোর এককে যদি জুল এককে লেখা হয়, ক্ষেত্রে আমাদের J= কি পাবো, J= আমাদের তখন অন হবে, এটাও জুল এটাও জুল, তখন এটা J= আসবে কি 1, J= আসবে 1। এটা হচ্ছে বিজ্ঞানী জুলের থেকে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এবার বিজ্ঞানী ক্লুসিয়াস উনি একটা তাপগতিবিদ্যার প্রথম সূত্র, সাধারণ সূত্র দিয়েছেন। সেই সাধারণ সূত্রটা কি, তাপগতিবিদ্যার সাধারণ সূত্র। বিজ্ঞানী ক্লুসিয়াস তাপগতিবিদ্যার সাধারণ যে সূত্র দিয়েছেন, সেই সূত্র বলা হচ্ছে কোনো সিস্টেমে যদি আমরা
তাপ সরবরাহ করি বা কোনো সিস্টেম যদি তাপ শোষণ করে, সেই শোষিত তাপ বা সরবরাহকৃত তাপ কী হবে, ওই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি এবং বাহ্যিক কাজ করবে। তো সেটা কেমন? সেটা হচ্ছে আমরা যদি কোনো সিস্টেমে ডিকিউ পরিমাণ তাপ দেওয়া হয়, তাহলে ওই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি যদি ডিইউ হয়, ডিইউ প্লাস ওই সিস্টেম কর্তৃক আমাদের কৃত কাজ হবে ডি ডব্লিউ। এটাই হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র বা সাধারণ সূত্র। এটা বিজ্ঞানী ক্রুসিয়াল দিয়েছেন। এখানে কি বলা হচ্ছে, এটা হচ্ছে আমাদের শোষিত বা সরবরাহকৃত শোষিত তাপ, এটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি, আর এটা হচ্ছে আমাদের সিস্টেম কর্তৃক বা বাহ্যিক কাজ, সিস্টেম কর্তৃক কৃত কাজ, সিস্টেম কর্তৃক কৃত কাজ, সিস্টেম কর্তৃক কৃত কাজ। এটা হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এখন দেখো আমাদের শোষিত তাপ কখন পজিটিভ হবে, কখন নেগেটিভ হবে, আর কৃত কাজ কখন হবে, যখন আমাদের তাপ সরবরাহ করা বা শোষিত করা হবে তখন আমাদের এই তাপটা হবে ধনাত্মক, আর যখন বর্জন করা হবে তখন সে ঋণাত্মক। আর যখন সিস্টেম দ্বারা কাজ হবে তখন সে আমাদের কৃত কাজ হবে ধনাত্মক, আর সিস্টেমের উপরে যদি কাজ করা হয় তাহলে সেটা হবে ঋণাত্মক। আর সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি হলে ধনাত্মক, আর যদি আমাদের হ্রাস পায় তাহলে কি হবে, ওটা হবে ঋণাত্মক। এই ধনাত্মক এবং ঋণাত্মক আমাদের খুব কাজে লাগবে অঙ্ক করার সময়। এটা গেল তাপগতিবিদ্যার প্রথম সূত্র এবং তার ব্যাখ্যা। এবার আসো আমাদের তাপগতিতে কিছু প্রক্রিয়া আছে, কয়েক ধরনের প্রক্রিয়া আছে, আমরা তার মধ্যে 4টা প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। প্রক্রিয়া, তাপগতীয় প্রক্রিয়া। একটা হচ্ছে সমচাপ প্রক্রিয়া, দুই সম আয়তন প্রক্রিয়া, সমউষ্ণ প্রক্রিয়া, আর একটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আমরা এই 4টা নিয়ে আলোচনা করব। সমচাপ বলতে আমরা কি বুঝি, চাপ স্থির বা চাপ সমান। সমচাপ প্রক্রিয়ায় আমরা কি বুঝি, চাপ স্থির বা সমান, চাপ স্থির। সম আয়তনে আয়তন স্থির, সম উষ্ণ বলতে তাপমাত্রা স্থির, আর রুদ্ধতাপীয়তে আমাদের তাপ স্থির। তাহলে সমচাপ প্রক্রিয়াটা কি, মানে চাপ স্থির রেখে আমাদের কি করা হবে, কোনো সিস্টেমের তাপমাত্রা এবং তার আয়তন বৃদ্ধি করা হবে। কেমন, আমাদের যদি একটা পিস্টনযুক্ত সিলিন্ডার, এটা হচ্ছে পিস্টন, এর ভিতরে গ্যাস আছে, এখানে গ্যাস আছে। এখন এই পিস্টনের বৈশিষ্ট্য হচ্ছে পিস্টনটা ঘর্ষণহীন
ঘর্ষণহীনভাবে চলাচল করতে পারে। এই পিস্টনের শর্তই বলা হচ্ছে ঘর্ষণহীনভাবে চলাচল করতে পারে। এখন এই সিলিন্ডারের ভিতরে আমাদের গ্যাস আছে, এখন আমরা কি করব, তাপ দেব। তাপ দেওয়ার ফলে কি হবে, এর গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে। আয়তন বৃদ্ধি পেলে কি হবে, পিস্টনটা যদি এখানে থাকে সে এতটুকু পরিমাণে চলে আসবে। এই আমরা ধরে নিলাম এটুকু হচ্ছে dx পরিমাণ সরে আসবে। তাহলে কি হচ্ছে, এখানে তাপ দেওয়াতে আয়তন বৃদ্ধি পাওয়াতে কি হচ্ছে, পিস্টনটা একটু সরে যাবে। এই ক্ষুদ্র সরাতে আমাদের কি হবে, চাপ স্থির থাকবে, তখন এর ভিতরে চাপটা স্থির থাকে। এই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বলা হয়েছে সমচাপ প্রক্রিয়া। এটাকে বলা হয়েছে সমচাপ প্রক্রিয়া। আর সম আয়তন প্রক্রিয়া কোনটা, সম আয়তন মানে আয়তন স্থির থাকে। এক্ষেত্রে কি স্থির, আয়তন স্থির। তাহলে কি কেমন হতে হবে, আমাদের পাত্রটা হতে হবে অবশ্যই আবদ্ধ পাত্র। পাত্রটা আবদ্ধ মানে খোলা হবে না। এই যে এর ভিতরে গ্যাস আছে, যে পরিমাণ আমরা এখন এখান থেকে তাপ দিলাম, তাপ দিলে কি হবে, এর তাপমাত্রা বৃদ্ধি পাবে, চাপ বৃদ্ধি পাবে, কিন্তু পাত্রটা আবদ্ধ থাকাতে আমাদের কি হবে, আয়তন বৃদ্ধি পাবে না। এই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে বলা হয়েছে আমাদের কি প্রক্রিয়া, সম আয়তন প্রক্রিয়া। সম আয়তন প্রক্রিয়া। আর দেখো সমউষ্ণ প্রক্রিয়া। সমউষ্ণ প্রক্রিয়া কোনটা, সমউষ্ণ প্রক্রিয়া হচ্ছে আমাদের তাপমাত্রা স্থির থাকবে। তাপমাত্রা স্থির থাকবে কেমন, আমাদের একটা সিলিন্ডারের ভিতরে যদি গ্যাস নেওয়া হয়, সিস্টেমটা নেওয়া হয়, এই গ্যাসটাকে খুব ধীরে ধীরে সংকুচিত করি। ধীরে সংকুচিত করার ফলে কি হবে, তাপমাত্রা বেড়ে যাবে। তার তাপমাত্রাটা বেড়ে যাবে, কিন্তু তাপমাত্রা বাড়লে কি হবে, আমাদের যে পরিবেশের তাপমাত্রা, সে পরিবেশের তাপমাত্রা তখন বেশি থাকবে। তখন কি হবে, ওই কম থাকবে, যখন সংকোচন করা হবে, সংকুচিত করা হবে, তখন কি হবে, আমাদের সিস্টেমের তাপমাত্রা বেড়ে যাবে, পরিবেশের তাপমাত্রা কম থাকবে। তখন কি হবে, এটা ব্যালেন্স হয়ে যাবে। আবার যখন প্রসারণ করা হবে, ধীরে ধীরে প্রসারণ করা হলে তখন কি হয়ে যাবে, তখন পরিবেশের তাপমাত্রা বেশি আর হচ্ছে আমাদের সিস্টেমের তাপমাত্রাটা কম থাকে, তখনও আমাদের ব্যালেন্স হয়ে যায়। এই ধীরে ধীরে করার কারণে আমাদের এটা হয়ে যায়। এইটাকে বলা হয়েছে সে কারণে যে তাপমাত্রা স্থির থাকে। তাহলে সমউষ্ণ প্রক্রিয়ায় আমাদের তাপমাত্রা স্থির, তাপমাত্রা স্থির। আর আরেকটা হচ্ছে, এই যে পাত্রে রাখা হবে বা রাখা হবে, সেটা অবশ্যই সুপরিবাহী হতে হবে। পাত্র অবশ্যই পরিবাহী, পাত্র অবশ্যই কি হতে হবে, পরিবাহী, নাহলে আমাদের পরিবেশের সাথে তাপ আদান প্রদান করতে পারবে না। এটা হচ্ছে সমউষ্ণ প্রক্রিয়া। এবার আসলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া আরেকটা এটা লিখে দিই, ধীর প্রক্রিয়া। কারণ আমাদের ধীরে ধীরে সংকোচন করতে হবে, ধীরে ধীরে প্রসারণ করতে হবে। রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা কি হচ্ছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়াটাই আমাদের বাইরের থেকে পাত্রের ভিতরে তাপ যেতেও পারবে না, আবার ভিতর থেকে আমাদের বাইরে আসতেও পারবে না। তাপের কোনো আদান প্রদান মানে আমাদের লিকিউড যদি ধরি, এটা ইকুয়াল টু 0, মানে বাইরের থেকে তাপ যেতেও পারবে না, আসতেও পারবে। তাহলে আমাদের পাত্রটা কি হতে হবে, অবশ্যই পরিবাহী হতে হবে বা অপরিবাহী হতে হবে। এটা এত দ্রুত করা হয় যে সংকোচন বা প্রসারণ সিস্টেমটাকে এত দ্রুত করা হয় যে এর তাপের কোনো আদান প্রদান বা ওদের তাপের কোনো আদান প্রদান হয় না। এই জন্য এই প্রক্রিয়াটাকে বলা হয়েছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা হচ্ছে খুব দ্রুত প্রক্রিয়া। আমাদের কি প্রক্রিয়া, দ্রুত প্রক্রিয়া। আর পাত্রটা অবশ্যই কি, পাত্রটা অবশ্যই অপরিবাহী বা খুব পরিবাহী, অপরিবাহী হতে হবে। তাহলে আমরা তাপ
দিলাম, সেটা হচ্ছে সমচাপে চাপ স্থির, সম আয়তনে আয়তন স্থির, আর হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়ায় আমাদের সমুষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির, আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের কোনো আদান প্রদান হয় না। আমাদের দেখো একটা উদাহরণ দেওয়া যেতে পারে সম আয়তন প্রক্রিয়া। সম আয়তন আমরা তোমরা সাইকেল চালাও, তারপরে হচ্ছে গাড়ির চাকার যে টায়ার আছে, এখানে মূলত এটা একটা সম আয়তন প্রক্রিয়ার উদাহরণ। যেমন সাইকেলে যখন চালাচ্ছ, সাইকেলের ভিতরে আমাদের যে গ্যাস থাকছে, গ্যাসের আয়তন কি ফিক্সড, গ্যাসের আয়তন থাকে, আয়তনটা আমাদের সবসময় সমান। আর এক্ষেত্রে কি হচ্ছে, ওদের ভিতরে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি এবং তাপমাত্রাও সমান থাকে। এটা একটা তোমার সম আয়তন প্রক্রিয়ার উদাহরণ। আচ্ছা, এই প্রক্রিয়াগুলোই তাপগতিক প্রক্রিয়াগুলো আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সাহায্যে প্রয়োগ করতে পারি। কেমন দেখো, আমরা আজকে একটা করব, বাকিটা অন্যদিন। সমচাপ প্রক্রিয়া। সমচাপ প্রক্রিয়াটা কেমন দেখো, এখান থেকে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সাথে প্রয়োগ করব। সমচাপে আমরা একটা সিলিন্ডার করলাম, এই যে সিলিন্ডার পিস্টনযুক্ত, পিস্টনের বৈশিষ্ট্য হচ্ছে ঘর্ষণহীন পিস্টন, এর ভিতরে গ্যাস আছে, গ্যাসের আয়তন আছে। এখন পিস্টনটাকে dx পরিমাণ সরানো আছে, পিস্টনটাকে সরানো আছে। তাহলে এর যে চাপ ছিল p, পিস্টনের ক্ষেত্রফল, প্রস্থেদের ক্ষেত্রফল a, চাপ হচ্ছে p। তাহলে আমাদের এই গ্যাসের উপরে যে বল প্রয়োগ করবে, সেই বল কি আসছে বলতো? বল সমান আমরা কি জানি, চাপ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল। তাহলে বল ইকুয়াল টু আমরা কি পাই, এটা। তাহলে এখানে যে বল হবে সেটা আমাদের কি, চাপ ইনটু ক্ষেত্রফল। এই পরিমাণ বল এখানে পিস্টনের উপরে ক্রিয়া করবে, এটা দিক কি হবে, এদিকে। আমাদের তাপ প্রয়োগ করার ফলে আমাদের যে বল হচ্ছে, সেই বল কি করবে, পিস্টনের উপরে প্রয়োগ করবে পি এর পরিমাণ, পিস্টনটা কি করবে, সরে যাবে। এখন ঠিক বাহ্যিক থেকে আরেকটা বল এই পিস্টনের উপরে ক্রিয়া করবে, সেই বাহ্যিক বলটা কি এ। এই বল দুটোর মান যখন সমান হবে, তখন কি করবে, এই পিস্টনটা সাম্য অবস্থায় থাকবে, পিস্টনটা সাম্য অবস্থায় থাকবে। তাহলে আমাদের এই dx পরিমাণ দূরত্ব নিয়ে যেতে আমাদের যে সিস্টেম এর কাজ করতে হচ্ছে, সিস্টেম দ্বারা যে কাজ, সে কাজটা কি, দ্বারা বাহ্যিক কাজ। বাহ্যিক কাজ আমার যদি dw হয়, dw করতে কি হবে, বল ইনটু সরণ f dx, f dx এখানে কি p a dx, দেখো p এর ক্ষেত্রফল dx সরণ। তাহলে এইটুকুকে আমরা কি লিখতে পারি, আয়তন, আয়তন dv, আয়তনের পরিবর্তন লিখতে। তাহলে সিস্টেম দ্বারা বাহ্যিক কাজ বা সিস্টেম কর্তৃক আমাদের বাহ্যিক যে কাজ হবে, বাহ্যিক যে কাজ, সেটা কি হচ্ছে, চাপ ইনটু আয়তনের পরিবর্তন, চাপ ইনটু আয়তনের পরিবর্তন, আয়তনের পরিবর্তন। তাহলে আমাদের সিস্টেম কর্তৃক যে কাজ হবে, সেটা চাপ ইনটু আয়তনের পরিবর্তন। আমাদের ধরে নিলাম প্রথমে আয়তন ছিল v1, তারপরে p এ বল প্রয়োগ করাতে কি হয়েছে, আমাদের আয়তন হয়েছে, আয়তন বৃদ্ধি পেয়েছে v2। সেক্ষেত্রে কি হবে, v2 মাইনাস আয়তন পরিবর্তন v2 মাইনাস
B1। তাহলে আমাদের বাহ্যিক বা সিস্টেম কর্তৃক কৃত কাজ কি পেলাম? P × dV। তাপগতিবিদ্যার যে প্রথম সূত্রটা কি ছিল? dQ = du প্লাস dW। তাহলে এটাকে আবার আমরা লিখতে পারি কি? dQ = du প্লাস dV। এটাও তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাহলে এটা তাপগতিবিদ্যার সূত্রের থেকে আমরা প্রয়োগ করতে পারি। এভাবে আমাদের সমায়তনে পাওয়া যাবে সমুষ্ণ রুদ্ধতাপেও। প্রিয় শিক্ষার্থী, আমরা আগামী ক্লাসে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।